আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ হোসেন, আপনাদের এসএনএস নলেজ ভিউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথম পর্বে আমরা হিসাব বিজ্ঞান এবং দুতরফা দাখিলা পদ্ধতির সম্পর্কে মৌলিক কিছু আলোচনা করেছিলাম। সেখানে আমরা হিসাব বিজ্ঞান এবং দুতরফা দাখিলা পদ্ধতি এবং হিসাব বিজ্ঞানের যে স্বর্ণসূত্র রয়েছে এবং হিসাব সমীকরণটা কিভাবে হয়েছে, কিভাবে সেটার গঠন হয়, এইগুলো নিয়ে আমরা মোটামুটি একটা আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তুগুলো হচ্ছে ঘটনা ও লেনদেন, হিসাব এবং হিসাবের প্রকারভেদ, এবং ডেবিট ক্রেডিট কীভাবে হ্রাসবৃদ্ধি হয় সেটা। তো আমরা মোটামুটি আজকে এই বিষয়গুলো আলোচনা করব। আশা করি সবাই পাশেই থাকবেন। তো শুরু করা যাক। তো প্রথমেই আসি ঘটনা। সাধারণভাবে যদি আমরা বলি যে ঘটনা কি, ঘটনা হচ্ছে আমাদের জীবনে যা ঘটে বা আমাদের প্রাত্যহিক জীবনে যা ঘটে সবই ঘটনা। সোজা কথা, যা ঘটে তাই ঘটনা। যেমন এই যে আমি আপনাদের লেকচার দিচ্ছি, এটা একটি ঘটনা। আপনারা সেটা দেখতেছেন, সেটা একটি ঘটনা। আবার ধরেন আজকে হঠাৎ আপনার আব্বু বা আম্মু আপনাকে বকা দিল বাসায়, এটাও একটা ঘটনা। আর লেনদেন, এটা আবার একটু আলাদা। লেনদেনটার সাথে ঘটনার খুব একটা লেনদেনটা আবার কি, যে দেখেন ঘটনা হচ্ছে যা ঘটে তাই ঘটনা, সেটা আর্থিক হোক বা অনার্থিক হোক, মানে টাকায় পরিমাপ করা যাক বা না যাক, সব যা ঘটতেছে সেটাই ঘটনা হবে। কিন্তু লেনদেন হতে হলে সেটা অবশ্যই আর্থিক বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। তার মানে কি, টাকায় যেটা পরিমাপ করা যাবে সেই ঘটনাগুলোই একমাত্র লেনদেন হবে। যে ঘটনাগুলো টাকায় পরিমাপ করা যাবে না বা টাকায় প্রকাশ করা যাবে না বা সংখ্যায় প্রকাশ করা যাবে না, সেগুলো আমরা জাস্ট ঘটনা বলবো, বাট লেনদেন বলতে পারবো না। যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে বর্তমানে করোনা পরিস্থিতিতে আমাদের সবার বেহাল অবস্থা, সেটা ব্যবসা প্রতিষ্ঠানের হোক, সেটা আমাদের প্রাত্যহিক জীবনের হোক, আমাদের বেহাল অবস্থা। তো আমি যদি বলি যে করোনায় আমাদের বেহাল অবস্থা, এটা জাস্ট একটা ঘটনা, এটা লেনদেন হবে না, কারণ এখানে কোনো অর্থের প্রকাশ করা হয়নি। কিন্তু আমি যদি বলি যে XYZ কোম্পানির করোনার কারণে এবছর 1 কোটি টাকা ক্ষতি হয়েছে, তাহলে এটা একটি লেনদেন হবে, কারণ এখানে আমরা অর্থের মাপকাঠিতে সেটাকে প্রকাশ করতে পেরেছি। তার মানে লেনদেন হতে হলে অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপ হতে হবে। তাহলে আমরা এক কথায় যদি বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে সব ঘটনাই আসলে আপনার লেনদেন হয় না, কিন্তু সব লেনদেনই ঘটনা হতে পারে। তার মানে সব লেনদেনই ঘটনা, কিন্তু সব ঘটনাই লেনদেন হয় না। আচ্ছা, যেমন আমরা আরেকটা এক্সাম্পল বলতে পারি। ধরুন XYZ কোম্পানির মালিক মিস্টার রহমান এবছর মারা গেলেন। এটি ঘটনা হবে, কিন্তু লেনদেন হবে না, কারণ এখানে কোনো অর্থের মাপকাঠিতে পরিমাপ করা হয়নি। কিন্তু আবার যদি আমরা বলি যে মিস্টার রহমান মারা যাওয়ার কারণে তার শেষকৃত্য অনুষ্ঠানের খরচ বাবদ 50,000 টাকা কারবার থেকে নেওয়া হলো, এটা তখন লেনদেন হবে, কারণ এখানে অর্থের মাপকাঠিতে ঘটনাটাকে পরিমাপ করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে এবং কারবার থেকে 50,000 টাকা আদান প্রদান হয়েছে। তো এই কারণে এটাকে আমরা লেনদেন করতে পারবো। তো আশা করি আপনারা ঘটনা এবং লেনদেনের মধ্যে যে সূক্ষ্ম যে পার্থক্যটা আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। তার মানে ঘটনা আর্থিক অনার্থিক দুটোই হতে পারে, কিন্তু লেনদেন হতে হলে তাকে অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতেই হবে। তো এই ছিল আমাদের ঘটনা এবং লেনদেন সম্পর্কে মৌলিক বিষয়। এরপর আসি হিসাব ও প্রকারভেদ। তো হিসাব কি? হিসাব হচ্ছে এই যে প্রত্যহ যে একটা প্রতিষ্ঠানে বা একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো হচ্ছে, এই লেনদেনকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করে যে উপস্থাপন করা হয়, তাকে আমরা তার প্রত্যেকটিকে এক একটি আমরা হিসাব বলি। যেমন ধরেন এবছর বেতন দেওয়া হলো, এই মাসে বেতন দেওয়া হলো শ্রমিকদের 10,000 টাকা। তাহলে এখানে আমরা দুটো হিসাব পাই, একটা হচ্ছে বেতন দিয়েছি বেতন হিসাব, আরেকটা হচ্ছে নগদে টাকা দিয়েছি নগদান হিসাব। তো এভাবে প্রত্যেকটা লেনদেনকে যখন আমরা সুশৃঙ্খলভাবে উপস্থাপন করি বা বিন্যাস করি, তখন প্রত্যেকটি এক একটা হয় হিসাব। আচ্ছা, আমরা তো এখন হিসাবের শ্রেণীবিভাগটা দেখব। তো হিসাবের শ্রেণীবিভাগ দুইভাবে দেয়া যায়, একটা হচ্ছে সনাতন পদ্ধতিতে, আরেকটা হচ্ছে
আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে। তো সনাতন পদ্ধতিতে হিসাবকে আবার ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব, এই 3 ভাগে ভাগ করা যায়। আর আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5টি ভাগে ভাগ করা যায়: সম্পদ, দায়, আয়, ব্যয়, আর আরেকটি হচ্ছে মালিকানা সত্ত্ব। তো এই হচ্ছে হিসাবের প্রকারভেদ। হিসাবের প্রকারভেদ 2 ভাবে দেওয়া যাচ্ছে, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা আধুনিক বা সমীকরণ পদ্ধতি। এই সনাতন পদ্ধতিতে আবার 3 ধরনের: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। আর আধুনিক পদ্ধতিতে 5টা: সম্পদ, দায়, আয়, ব্যয় আর মালিকানা সত্ত্ব। তো আমরা এখন মোটামুটি এগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আসেন ব্যক্তিবাচক হিসাব। তো সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব বলতে আপনার যে কোনো ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই বোঝায়। যেমন ধরেন রহিম, করিম, বা ধরেন আপনার XYZ কোম্পানি, ABC কোম্পানি, বেক্সিমকো, ফার্মা কোম্পানি, এগুলো হচ্ছে সব আসলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বোঝাচ্ছে। আবার ধরেন কোনো বিমা কোম্পানি, ব্যাংক, ব্যাংকিং প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে আপনার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বোঝাচ্ছে। তো সনাতন পদ্ধতিতে এই কারণে এগুলোকে ব্যক্তিবাচক হিসেবে আখ্যায়িত করা হয়। তার মানে খেয়াল করে দেখেন, নর্মালি কিন্তু আমরা ব্যাংক হিসাব মানে ব্যাংক হিসাবকে আমরা সম্পদ হিসাব জানি, কিন্তু এটা কিন্তু আধুনিক পদ্ধতিতে হবে। কিন্তু যখন আপনাকে সনাতন পদ্ধতিতে বলবে যে ব্যাংক কোন ধরনের হিসাব, তখন কিন্তু আপনাকে বলতে হবে ব্যাংক হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, কারণ এখানে ব্যাংক হচ্ছে একটি প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে। তো খেয়াল রাখতে হবে, ব্যক্তিবাচক হিসাব হচ্ছে সনাতন পদ্ধতিতে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বোঝাবে, সেটাই হবে ব্যক্তিবাচক হিসাব। তো এই ব্যক্তিবাচক হিসাবকে আমরা আবার প্রাপ্য হিসাব আর প্রদেয় হিসাব, এই 2 ভাগে ভাগ করতে পারি: প্রাপ্য হিসাব আর প্রদেয় হিসাব। তাহলে এই হলো আমাদের ব্যক্তিবাচক হিসাব। এবার আসেন সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব বলতে স্থাবর, অস্থাবর বা স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, সব ধরনের সম্পদগুলোকে একসাথে আপনার সম্পত্তিবাচক হিসাব বলে। যেমন ধরেন আসবাবপত্র, দালান কোঠা, জমি, ভূমি, ইজারা সম্পত্তি, এগুলো সব হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, কারণ এগুলো প্রত্যেকটি এক একটি সম্পদ হিসেবে আখ্যায়িত হয়। তার মানে স্থাবর, অস্থাবর বা স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, সব ধরনের সম্পদকেই আপনার সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক হিসাব বলা হয়। এবার আসেন নেক্সট, নামিক হিসাব। তো সনাতন পদ্ধতিতে আয় এবং ব্যয়, এই দুটোকে একসাথে নামিক হিসাব বলা হয়। তার মানে নামিক হিসাব হচ্ছে আয় আর ব্যয়, আয় এবং ব্যয়ের সমষ্টিকে একসাথে নামিক হিসাব বলা হয়। যেমন ধরেন বেতন, প্রদত্ত বেতন, প্রাপ্ত সুদ, এগুলো হচ্ছে বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, তারপর ঋণের সুদ, এগুলো হচ্ছে আয় বা ব্যয়। তো এইখানে এই আয় ব্যয়গুলোই হচ্ছে সনাতন পদ্ধতিতে নামিক হিসাব হবে। তাহলে এই হলো আমাদের সনাতন পদ্ধতিতে আপনার হিসাবের শ্রেণী বিভাগ। 3 ধরনের হয়। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, তার মানে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রিলেটেড হিসাবগুলো হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। দেন আসেন সম্পত্তিবাচক হিসাব, যত ধরনের স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব সম্পদগুলো হবে সম্পত্তিবাচক হিসাবের আন্ডারে। আর নামিক হিসাব হচ্ছে যত ধরনের আয় আছে আর ব্যয় আছে সবগুলোকে নামিক হিসাবের আন্ডারে নিয়ে আসা হয়। এই হলো আমাদের সনাতন পদ্ধতিতে হিসাবের প্রকারভেদ। এবার আমরা দেখি আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতিতে, মানে হিসাবের যে সমীকরণটা আমরা প্রথম পর্বে শিখেছি, তো সেই প্রথম পর্বে আমরা দেখেছি যে হিসাব সমীকরণ বা আধুনিক পদ্ধতিতে ওই হিসেবে আমরা হিসাবকে 5টি ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে সম্পদ, তারপরে হচ্ছে দায়, তারপরে আয় ব্যয়, আর শেষে হচ্ছে মূলধন বা মালিকানা সত্ত্ব। এই 5টি ভাগে আমরা ভাগ করতে পারি আধুনিক পদ্ধতিতে হিসাবকে। তো একটা একটা করে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসেন সম্পদ। নর্মালি সম্পদ কাকে বলে? সম্পদ হচ্ছে ভবিষ্যতে যার থেকে আমরা সুবিধা পাবো
সেটাই হচ্ছে সম্পদ। সোজা কথা যদি আমরা সহজভাবে বলতে চাই, ভবিষ্যতে সুবিধা দিবে সেটাই হচ্ছে সম্পদ। যেমন ধরেন আসবাবপত্র, দালান কোঠা, জমি, ভূমি, দেনাদার, এগুলো সব আমাকে ভবিষ্যতে সুবিধা দিবে। তো এই কারণে এগুলোকে সম্পদ নামে আখ্যায়িত করা হয়। তার মানে সম্পদ হচ্ছে ভবিষ্যতে যার থেকে সুবিধা পাবো সেটাই হচ্ছে সম্পদ। এই সম্পদের আবার শ্রেণীবিভাগ করা যায়। যেমন ধরেন আমরা যদি সম্পদের শ্রেণীবিভাগ করি, সম্পদের প্রকারভেদ, স্পর্শনীয়তার ভিত্তিতে ও অর্থনৈতিক মূল্যের ভিত্তিতে। স্পর্শনীয়তা বা অর্থনৈতিক মূল্যের ভিত্তিতে সম্পদকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্পর্শনীয় সম্পদ, তারপরে হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, আরেকটি হচ্ছে অলিক সম্পদ। তো স্পর্শনীয়তা বা অর্থনৈতিক মূল্যের ভিত্তিতে বা বাজার মূল্যের ভিত্তিতে আমরা সম্পদকে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে স্পর্শনীয় সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, আর একটি হচ্ছে অলিক সম্পদ। স্পর্শনীয় সম্পদ কোনগুলো? যেগুলো আমরা স্পর্শ করতে পারি, যেগুলোর বাস্তব অস্তিত্ব আছে এবং যেগুলোর অর্থনৈতিক মূল্য আছে বা বাজার মূল্য আছে, সেগুলোকে আমরা স্পর্শনীয় সম্পদ বলতে পারি। যেমন দালান কোঠা, ভূমি, জমি, ইজারা সম্পদ, দালান কোঠা, ভূমি, জমি, এগুলো কিন্তু মানে স্পর্শনীয় সম্পদ হবে, কারণ এগুলো স্পর্শ করা যায় এবং এগুলোর বাস্তব অস্তিত্বও আছে, আর বাজারে এদের মূল্য পাওয়া যায়। তার মানে এগুলো হচ্ছে স্পর্শনীয় সম্পদ। তারপর আমরা আসতে পারি অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ কোনগুলো? যেগুলো স্পর্শ করা যায় না এবং যেগুলোর আর্থিক বাজার মূল্য আছে। যেমন ট্রেডমার্ক, কপিরাইট, প্যাটেন্ট, এগুলোর কিন্তু স্পর্শ করা যায় না, কিন্তু এগুলোর বাজারে আর্থিক মূল্য আছে, বাস্তবিক অস্তিত্বও আছে। তো এদেরকে আপনার অস্পর্শনীয় সম্পদ বলা হয়। আর শেষে যেটা অলিক সম্পদ, এটাকে ভুয়া সম্পদও বলে। অলিক সম্পদ বা ভুয়া সম্পদ, বা কোথাও কোথাও এটাকে অসমন্বিত খরচও বলে বা অসমন্বিত ব্যয়। তো এই অলিক সম্পদ কোনটা? অলিক সম্পদ হচ্ছে যেগুলোর আর্থিক মূল্য নেই এবং যেগুলোর বাস্তবিক কোনো অস্তিত্ব নেই বা যেগুলোর কোনো বাজার মূল্য নেই। যেমন ধরেন বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, শেয়ার দালালের দস্তরি, অবলেখকের কমিশন, শেয়ার অবহার, বাট্টার অবহার, এগুলো সব হচ্ছে অলিক সম্পদ বা আপনার ভুয়া সম্পদ, অথবা এগুলোকে অসমন্বিত ব্যয়ও বলা যায়। কেন? কারণ এগুলোর বাস্তবিক কোনো অস্তিত্ব নেই এবং এগুলোর ভবিষ্যতের কোনো আর্থিক মূল্য নেই বা বাজার মূল্য নেই। তার মানে এগুলোর থেকে কোনো বাজার মূল্য পাওয়া যায় না বা এগুলোর কোনো আর্থিক মূল্য পাওয়া যায় না এবং এগুলোর কোনো বাস্তবিক অস্তিত্ব পাওয়া যায় না। এই কারণে এগুলোকে অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় বলা হয়। কি কি? বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, শেয়ার দালালের দস্তরি, অবলেখকের কমিশন, শেয়ার অবহার, বাট্টার অবহার ইত্যাদি। তো এই হচ্ছে আপনার স্পর্শনীয়তা বা অর্থনৈতিক মূল্যের ভিত্তিতে বা বাজার মূল্যের ভিত্তিতে সম্পদের প্রকারভেদ। আরেকটি প্রকারভেদ দেয়া যায় সম্পদের, সেটি হচ্ছে মেয়াদের ভিত্তিতে বা স্থায়িত্বের ভিত্তিতে। স্থায়িত্বের ভিত্তিতে বা মেয়াদের ভিত্তিতে সম্পদকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্থায়ী সম্পদ, আরেকটি হচ্ছে চলতি সম্পদ। একটি হচ্ছে স্থায়ী সম্পদ, আরেকটি হচ্ছে চলতি সম্পদ। এটি হচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে। তো আপনার স্থায়ী সম্পদ কোনটা? যেটা আপনি 1 বছরের চেয়ে বেশি ব্যবহার করতে পারবেন। সোজা কথা, 1 বছরের থেকে বেশি যেটার থেকে আপনি ভবিষ্যতে সুবিধা অর্জন করতে পারবেন, সেটি হবে আপনার স্থায়ী সম্পদ বা ফিক্সড অ্যাসেট। যেমন কলকবজা, যন্ত্রপাতি,
আপনার ইজারা সম্পত্তি, এগুলো দালান কোঠা, ভূমি, এগুলো থেকে আপনি 1 বছরের চেয়ে বেশি সুবিধা পাবেন ভবিষ্যতে। এই কারণে এদেরকে স্থায়ী সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়। আর চলতি সম্পদ কোনগুলো? যেগুলো থেকে আপনি 1 বছরের মধ্যেই বা 1 বছরের কম সময়ের জন্য ভবিষ্যৎ সুবিধা অর্জন করতে পারবেন, সেগুলো হচ্ছে চলতি সম্পদ। সোজা কথা, যে সম্পদগুলো থেকে আপনি 1 বছর বা 1 বছরের কম সময়ের মধ্যেই সুবিধা পাবেন, সেটা হচ্ছে চলতি সম্পদ। যেমন ব্যাংক জমা, হাতে নগদ, দেনাদার, সমাপনী মজুদ, এগুলো হচ্ছে আপনার চলতি সম্পদ। তাহলে স্থায়িত্বের ভিত্তিতে আমরা কিন্তু সম্পদকে দুটি ভাগে ভাগ করলাম, একটি ছিল স্থায়ী সম্পদ, একটি হচ্ছে চলতি সম্পদ। আচ্ছা, এই গেল আমাদের সম্পদ। এবার আসেন আমরা নেক্সট হচ্ছে দায়। দায় দেখব, সম্পদ শেষ। দায় কি? দায় হচ্ছে লায়াবিলিটি। তার মানে আপনার কারবারের ওপর তৃতীয় পক্ষের যে অধিকার বা তৃতীয় পক্ষের যে আপনার মালিকানা, সেটা হচ্ছে বা অংশ, সেটাই হচ্ছে দায়। যেমন ধরেন, রহিম নামে এক ব্যক্তি আপনার কারবার থেকে 1 লাখ টাকা ঋণ দিয়েছিল, এই কারণে সে 1 লাখ টাকা পায়। তাহলে এই যে আপনি যে রহিমের কাছে দায়বদ্ধ, রহিম তৃতীয় পক্ষ, তো এই রহিমের যে দায়টা, মানে রহিমের যে অধিকারটা আপনার প্রতিষ্ঠানের ওপর, 1 লাখ টাকার যে অধিকার, এটাই হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য দায়। তার মানে প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের প্রতি যে দায়বদ্ধতা, তাকেই দায় বলে। তার মানে তৃতীয় পক্ষের যে অধিকার আপনার প্রতিষ্ঠানের উপর বা আপনার নিজের উপর, এটাই হচ্ছে দায়। এই দায়কে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা কারবারে 2 ধরনের দায় হয়। একটা হচ্ছে আন্তঃদায় বা ইন্টারনাল লায়াবিলিটি, আর একটা হচ্ছে বহিদায় বা এক্সটার্নাল লায়াবিলিটি। তো আন্তঃদায় বা ইন্টারনাল লায়াবিলিটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্রতি যখন অভ্যন্তরীণ কোনো দায় জন্ম হয়, তাকে আন্তঃদায় বলে। যেমন মালিকের যে দায়, বা ধরেন আপনার প্রতিষ্ঠানের ভিতরের পক্ষের যে দায়, সেটা হচ্ছে আন্তঃদায়। আর বহিদায় হচ্ছে ভিতরের পক্ষ না, বাইরের পক্ষের যে দায়, যেমন আপনার সরবরাহকারী, পাওনাদার, ঋণদাতা, এদের নিকট আপনি যে দায়বদ্ধ বা আপনার প্রতিষ্ঠান যে দায়বদ্ধ, তাকে বহিদায় বলে বা এক্সটার্নাল লায়াবিলিটি বলে। তার মানে দায় হচ্ছে তাহলে 2 প্রকার, একটা আন্তঃদায়, একটা বহিদায়। এই আন্তঃদায় আর বহিদায়কে একসাথে করলে আমরা মোট দায় পাই কারবারের। এই আন্তঃদায়কেই কিন্তু আবার মালিকানা সত্ত্ব বা মূলধনও বলা হয়, ঠিক আছে। আর এই বহিদায়টা হচ্ছে নর্মালি আমরা দায় বলতে এই বহিদায়টাকে বুঝি, আর আন্তঃদায়টাকে আমরা মালিকানা বা মূলধন নামেই আখ্যায়িত করি। তো এরপর আসেন আয়। তাহলে আয় হচ্ছে কি? আয় হচ্ছে বর্তমানে আপনি অলরেডি যা পেয়েছেন বা যা পাচ্ছেন, তার মানে বর্তমানে অর্জন করা হচ্ছে এমনগুলোকেই আপনার আয় বলে। যেমন ধরেন বেতন পাইলেন, বা সুদ পাওয়া গেল, কমিশন পাওয়া গেল, বিনিয়োগের সুদ পাওয়া গেল, বা ব্যাংক জমার সুদ পাওয়া গেল, এগুলো হচ্ছে কিন্তু সব আপনার আয়, কারণ অলরেডি আপনি এগুলো পাচ্ছেন, বর্তমানেই আপনি পাচ্ছেন। তো এগুলো হচ্ছে আপনার আয়। আর ব্যয় হচ্ছে বর্তমানেই আপনি যেগুলো দিচ্ছেন, যেমন বা যেই খরচগুলো আপনি করতেছেন। যেমন ধরেন আপনি বেতন দিচ্ছেন, মজুরি দিচ্ছেন, আপনি কমিশন দিচ্ছেন, সুদ দিচ্ছেন, এগুলো হচ্ছে ব্যয়। তার মানে বর্তমানে অলরেডি আমি যা দিচ্ছি সেগুলো হচ্ছে ব্যয়। আর লাস্ট, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বা মূলধন হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ওপর মালিকের যে অধিকার। তার মানে মালিকের নিকট প্রতিষ্ঠান যদি দায়বদ্ধ থাকে, যত টাকার দায়বদ্ধ থাকবে, তাকে মালিকানা সত্ত্ব বা মূলধন বলে। যেমন ধরেন রহিম তার কারবারকে 1 লাখ টাকা দিল মূলধন হিসেবে, তাহলে এই 1 লাখ টাকা হচ্ছে রহিম মালিক হিসেবে কারবারের কাছে পাবে। তো রহিমের নিকট আপনার কারবার রহিমের নিকট তাহলে দায়বদ্ধ হচ্ছে এই 1 লাখ টাকা, আর একেই মালিকানা সত্ত্ব বা মূলধন বলে। তাহলে এই হচ্ছে আমার আধুনিক পদ্ধতিতে প্রকারভেদ কি কি: সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। আমরা যদি সহজে মনে রাখতে চাই, এক কথায় যদি মনে রাখতে চাই, সম্পদ হচ্ছে ভবিষ্যতে যা পাবো সেটা হচ্ছে সম্পদ। দায় হচ্ছে ভবিষ্যতে যা দিতে হবে বা দিব ভবিষ্যৎ, সেটা হচ্ছে দায়। আয় হচ্ছে যেটা অলরেডি পেয়ে গেছি, প্রাপ্ত, যেটা অলরেডি পাইছি, সেটা হচ্ছে আয়। আর ব্যয় হচ্ছে যেটা অলরেডি দিয়ে দিছি, প্রদত্ত, এটা হচ্ছে ব্যয়। তো আপনি এইভাবেও বলতে পারেন যে সম্পদ আর দায় হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কিত, আর আয় আর ব্যয় হচ্ছে বর্তমান সম্পর্কিত।
তার মানে ভবিষ্যতে যেটা পাবো সেটা সম্পদ হবে, ভবিষ্যতে যেটা দিব সেটা দায় হবে, আর বর্তমানে যেটা পাচ্ছি বা পাবো, মানে বর্তমানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আয়, আর বর্তমানে যেটা দিতে হবে, মানে বর্তমানে যেটা দিব বা দিচ্ছি সেটা হচ্ছে ব্যয়। তার মানে ভবিষ্যৎ রিলেটেড হচ্ছে সম্পদ আর দায়, দিব আর পাবো, আর বর্তমান রিলেটেড হচ্ছে আয় আর ব্যয়, পাচ্ছি বা দিচ্ছি। এই হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতিতে হিসাবের প্রকারভেদ। তাহলে আমরা যদি এক কথায় বলি, হিসাব হচ্ছে দুইভাবে প্রকারভেদ করা যায়। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, একটা আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিতে আবার তিনভাবে করা যায়, একটা ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, নামিক। আর আধুনিক পদ্ধতিতে 5টি ভাবে করা যায়: সম্পদ, দায়, আয়, ব্যয় আর মালিকানা সত্ত্ব। তো এই ছিল আমাদের হিসাবের প্রকারভেদ। এবার আমরা 3 নাম্বার আলোচ্য বিষয়ে যাই। তো তিন নম্বর আলোচ্য বিষয় আমাদের ছিল ডেবিট ক্রেডিট এবং কিভাবে ডেবিট ক্রেডিট বৃদ্ধি বা হ্রাস পায়। তো ডেবিট ক্রেডিট হচ্ছে একটি লেনদেনকে বা প্রত্যেকটি হিসাব খাতকে দুটি ভাগেই ভাগ করা হয়, একটি ডেবিট সাইড, একটি ক্রেডিট সাইড। প্রত্যেকটি আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে শিখে আসছি প্রথম পর্বের ভিডিওতে আমরা অলরেডি শিখে আসছি। আপনারা সবাইকে দেখার আমন্ত্রণ রইল। প্রথম পর্বে আমরা দেখে আসছি যে প্রত্যেকটি হিসাব মানে প্রত্যেকটি দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যই হচ্ছে প্রত্যেকটি লেনদেনকে দুটি ভাগে ভাগ করা, একটি ডেবিট, একটি ক্রেডিট। তো আমরা যদি ডেবিট ক্রেডিটের মানে বেসিকটা যদি দেখতে যাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি: সম্পদ, ব্যয় আর উত্তোলন, এই তিনটা সবসময় ডেবিট হয়। এই তিনটার সবসময় ডেবিট হবে। আবার যদি আমরা দায়, আয় আর মালিকানা সত্ত্ব বা মূলধন, এই তিনটা আবার অলওয়েজই ক্রেডিট হয়। মানে স্বাভাবিক ব্যালেন্স, সম্পদ, ব্যয় আর উত্তোলনের স্বাভাবিক ব্যালেন্সই হচ্ছে ডেবিট, আর দায়, আয় আর মালিকানা সত্ত্ব বা মূলধন, এইটার স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ক্রেডিট। তো আমরা যদি ডেবিট ক্রেডিট মানে কীভাবে হ্রাস বৃদ্ধি পায় সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এইভাবে আলোচনা করতে পারি যে যদি সম্পদের কথা আসি, শর্টকাটে আমরা এইভাবে মনে রাখতে পারি: সম্পদের নর্মাল ব্যালেন্সই হচ্ছে ডেবিট। আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, হাতে নগদ, ব্যাংক জমা, এগুলো নর্মালি ডেবিট। স্বাভাবিকভাবে এগুলো ডেবিট ব্যালেন্সই প্রকাশ করে। তার মানে সম্পদ হচ্ছে নর্মালি ডেবিট। এখন যদি দেখেন সম্পদ কোনো কারণে বৃদ্ধি পাইছে, কারবারে সম্পদ বাড়ছে, তাহলে সেটা ডেবিটই হবে। যেমন ধরেন কারবারে আসবাবপত্র কেনা হলো, তাহলে কারবারে আসবাবপত্র বাড়ছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিটই হবে, কারণ আসবাবপত্র বাড়ছে। তো যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিটই হবে। কিন্তু যদি সম্পদ কমে যায় তাহলে কিন্তু উল্টা হয়, ক্রেডিট। যেমন ধরেন এই যে আসবাবপত্র যে আপনি কিনলেন, নিশ্চয়ই নগদ টাকা দিয়ে কিনছেন। যেভাবেই কিনেন, ধরেন আমি ধরলাম যে নগদ টাকা দিয়ে কিনছেন, তাহলে এই যে আসবাবপত্র কেনার কারণে আপনার নগদ টাকা চলে গেল কারবার থেকে, তাহলে এই যে নগদ টাকা চলে গেছে, সম্পদ কমে গেছে, তো এই কারণে নগদান হিসাব হবে ক্রেডিট। তার মানে দেখেন একদিকে আসবাবপত্র বাড়ছে, এই কারণে সম্পদ হয়েছে ডেবিট বা আসবাবপত্র হয়েছে ডেবিট। আবার সেমভাবে নগদ টাকা যখন চলে গেছে, নগদ টাকার কারণে সম্পদ কমে গেছে, এই কারণে সম্পদ হয়ে গেছে ক্রেডিট বা নগদান হিসাব ক্রেডিট। তো এইভাবে আমরা বলতে পারি যে সম্পদ নর্মালি ডেবিট ব্যালেন্স শো করে। যদি বেড়ে যায় সম্পদ তাহলে ডেবিট হবে, কিন্তু যদি কমে যায় তাহলে ক্রেডিট হবে। সেমভাবে দায় যদি আসি, দায় নর্মালি ক্রেডিট ব্যালেন্স শো করে। আপনার যে কোনো দায়, ঋণ, ব্যাংক জমাতিরিক্ত, তারপর আপনার মূলধন, এগুলো সবই নর্মালি ক্রেডিট ব্যালেন্স শো করে। যদি দেখেন দায় বাড়তেছে তাহলে সেটা ক্রেডিটই থাকবে, তাহলে সেটা ক্রেডিটই হবে যদি দেখেন যে আপনার কারবারে ঋণ বাড়তেছে। যেমন ধরেন ব্যাংক থেকে আপনার ঋণ নেওয়া হলো, তো এই যে আপনার কারবারে যে ঋণটা বাড়লো, এই কারণে আপনার ঋণ হিসাব কিন্তু ব্যাংক ঋণ হিসাব ক্রেডিটই হবে। ঠিক আছে, তার মানে ঋণ এখানে বাড়ছে, আপনার দায়ও কারবারের বাড়ছে। কিন্তু উল্টাভাবে যদি আবার বলি যে দায় যদি কমে যায় তখন কিন্তু আবার ডেবিট হবে, উল্টা হবে, তখন আবার ডেবিট হয়ে যাবে যদি আপনার দায় কমে যায়। যেমন ধরেন আপনি রহিমকে 1 লাখ টাকা আপনার কাছে পাইতো, তো রহিমকে আপনি 50,000 টাকা শোধ করে দিয়েছেন, তাহলে এখানে কিন্তু রহিম হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট হবে, আর এই পাওনাদারটা কিন্তু দায় ছিল।
তো এই যে আমরা যে রহিমকে আপনার 1 লাখ টাকা যে পরিশোধ করে দিলাম, তো এই কারণে আপনার পাওনাদার কমে গেল। তো পাওনাদার কমে যাওয়া মানে দায় কমে যাওয়া, আর আমরা কিন্তু পাওনাদারকে ডেবিট করতেছি আর নগদান হিসাবকে ক্রেডিট করতেছি। তো এইভাবে যদি দেখেন যে দায় কমে যাচ্ছে, তাহলে কিন্তু দায় হবে ডেবিট। ঠিক আছে, সেমভাবে আয় আসেন। আয় আয় কিন্তু নর্মালি ক্রেডিট, মানে আয় নর্মালি ক্রেডিট ব্যালেন্স শো করে। যদি দেখেন যে আয় বাড়তেছে, তাহলে সেটা ক্রেডিটই থাকবে, তাহলে যে সেটা ক্রেডিটই হবে। কিন্তু যদি দেখেন যে না, আয়টা কমে যাচ্ছে, তাহলে সেটা অপোজিট, বিপরীত ব্যালেন্স শো করবে, তার মানে ডেবিট হবে। যেমন ধরেন আপনার বেতন পাওয়া গেল, তো বেতন পাওয়ার কারণে আপনার কিন্তু আয় বাড়ছে, এই কারণে আমরা আয়কে কিন্তু ক্রেডিট করি, বেতন হিসাব ক্রেডিট, তার মানে এখানে আয় ক্রেডিট হচ্ছে বাড়ার কারণে। আবার যদি ধরেন আমরা যদি এভাবে করি যে আয় কমে গেছে, তাহলে কিন্তু আমরা উল্টা করি, যে আমরা আয়কে ডেবিট ব্যালেন্স হিসেবে শো করে দেখাই। এরপরে আসেন ব্যয়। তো ব্যয় নর্মালি ডেবিট, ব্যয় হচ্ছে আপনার নর্মালি ডেবিট ব্যালেন্স শো করে। যদি দেখেন যে ব্যয় বাড়তেছে, তাহলে সেটা ডেবিট হবে, কিন্তু যদি কমে যায় তাহলে ব্যয় হয়ে যাবে ক্রেডিট। যেমন বেতন প্রদান করা হলো, তো বেতন আপনি যদি দেন, তাহলে আপনার তো ব্যয় বাড়তেছে, তাহলে আমরা কিন্তু বেতন হিসাবকে ডেবিট করি, তার মানে এখানে ব্যয় বাড়ার কারণে ব্যয় হচ্ছে ডেবিট। আবার উল্টা যদি দেখেন যে না, ব্যয় কমে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু ব্যয় হিসাবকে ক্রেডিট হিসেবে দেখাই, উল্টা করে দেই। আর লাস্ট যেটা আমাদের মূলধন, বা আমরা এটাকে মালিকানা সত্ত্ব বলতে পারি, মালিকানা সত্ত্ব। তো এই মূলধন বা মালিকানা সত্ত্ব নর্মালি ক্রেডিট ব্যালেন্স শো করে, ওই দায়ের মতো এটাও ক্রেডিট ব্যালেন্স শো করে। তো যদি দেখেন যে বাড়তেছে, তাহলে সেটা ক্রেডিটই থাকবে। যেমন কারবারে মূলধন আনা হলো, তাহলে আমরা কিন্তু ধরেন এরকম করলো যে ব্যবসায়ে মালিক 1 লাখ টাকা নগদ এবং 2 লাখ টাকার আসবাবপত্র মূলধন হিসেবে দিল, তাহলে আমরা কিন্তু তখন নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আর মূলধন হিসাবটাকে ক্রেডিট করতেছি। তার মানে এখানে কিন্তু মূলধন হিসাব বাড়তেছে বা মালিকানা সত্ত্ব বাড়তেছে, এই কারণে আমরা মূলধনকে ক্রেডিট করতেছি। সেমভাবে উল্টা যদি এরকম হয় যে মূলধন কমে যায় বা কারবারের মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তখন আবার কিন্তু আপনার ব্যালেন্সটা, মালিকানা সত্ত্ব বা মূলধন ব্যালেন্সটা ডেবিট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট কীভাবে হ্রাস বৃদ্ধি হয় সেটা। আমরা তাহলে আরেকবার বলতে পারি যে নর্মালি সম্পদ ডেবিট ব্যালেন্স শো করে। যদি সেটা দেখেন বাড়তেছে, কারবারের সম্পদ বাড়তেছে, তাহলে সেটা ডেবিটই থাকবে। আর যদি দেখেন যে না, সম্পদ কমে যাচ্ছে, তাহলে সেটা উল্টা হবে, ক্রেডিট। সেমভাবে দায় নর্মালি ক্রেডিট ব্যালেন্স শো করে, যদি বাড়ে তাহলে ক্রেডিটই থাকে, কিন্তু যদি কমে যায় তাহলে ডেবিট ব্যালেন্স শো করে। আয় নর্মালি ক্রেডিট ব্যালেন্স শো করে, যদি দেখেন বাড়তেছে তাহলে ক্রেডিটই থাকবে, কমে গেলে উল্টা ডেবিট হয়ে যাবে। ব্যয় নর্মালি ডেবিট ব্যালেন্স শো করে, যদি দেখেন বাড়তেছে তাহলে ডেবিটই থাকবে, কিন্তু যদি কমে যায় তাহলে ক্রেডিট ব্যালেন্স শো করে। আর লাস্ট মূলধন বা মালিকানা সত্ত্ব, এইটা দায়ের মতো, আয়ের মতো নর্মালি ক্রেডিট ব্যালেন্সই শো করে। যদি দেখেন বাড়তেছে তাহলে ক্রেডিটই থাকবে, কিন্তু যদি দেখেন যে না, কমে যাচ্ছে, তাহলে সেটা উল্টা বিপরীত ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স শো করে। তো এই হচ্ছে আমাদের নর্মালি ডেবিট ক্রেডিট কীভাবে হ্রাস বৃদ্ধি হয় সেটার একটা ফরম্যাট। তো সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিয়ে যাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।